আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। বিকশিত ভারতের লক্ষ্যে প্রযুক্তিগত আত্মনির্ভরতার উদ্দেশ্যে এআই থেকে গুরুত্বপূর্ণ খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলস সব দিক থেকেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে। এই সব বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল। আপনাকে আকাশবাণীতে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, এআই মিশন ভারত হাতে নিয়েছে, এই এআই মিশন এবং এআই বিষয়টা কি, যদি আপনি একটু বলেন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আপনি মেশিন নিজেই ডিসিশন নেবে যে কি করতে হবে এবং এটা সে নিজেই চিন্তা করতে পারবে। আগে যেটা ছিল যে আপনি একটা প্রোগ্রাম লিখছেন, আপনি তাকে কমান্ড দিচ্ছেন, মেশিন সেই অনুযায়ী কাজ করছে। কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তার নিজস্ব বুদ্ধি থাকবে এবং সেই অনুযায়ী সে বিভিন্ন রকমের সিচুয়েশনে সে নিজেই ডিসিশন নিতে পারবে। তো তার ইন্টেলিজেন্সটা আর্টিফিশিয়াল। এমন কি হতে পারে যে মানুষের মেধাকে সে ছাড়িয়ে গেল? কন্ট্রোল তো আমাদের এআই এর উপরে থাকবে। এআই এর উপরে অবশ্যই আমাদের কন্ট্রোল থাকবে, কারণ আমরা এআইকে তৈরি করছি। কিন্তু এআই অলরেডি আমাদের মেধাকে অনেক বিষয় ছাড়িয়ে গেছে, সব বিষয় অবশ্যই নয়। এইটা হওয়ার চান্স খুবই বেশি যে মানুষের যে মেধা তাকে বেশ কিছু জায়গাতে এআই ছাপিয়ে যাবে। এবং যদি আমরা ঠিকভাবে সেটাকে ইউজ করি তাহলে সেটা যেরকম খুবই ভালো কথা, কিন্তু এখানে দুশ্চিন্তার জায়গাও আছে যে এআইকে আমরা যদি খারাপভাবে ইউজ করি তাহলে সেটা বিপদের সংখ্যাও থাকতে পারে। স্পেস সায়েন্স বা মহাকাশ বিজ্ঞানে ভারত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে। আমরা দেখেছি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেছে এবং এই বিষয়ে ভারত সরকারও উৎসাহের সঙ্গে অনেক রকম উদ্যোগ নিচ্ছে, গগনযান সহ একাধিক উদ্যোগ। স্পেস সায়েন্সে এবং এই দিকে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি? ভারতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল স্পেস সায়েন্সের ক্ষেত্রে। স্পেস সায়েন্সে এখন আমরা জাস্ট ওয়ান অফ দ্য হর্স ইন দ্য রেস নয়, আমরা জাস্ট রেসে দৌড়াচ্ছি তাই নয়, আমরা এই দৌড়কে অনেকাংশে লিড করছি। এখন যদি আপনি তিনখানা দেশের নাম করেন মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে, তার মধ্যে একটা দেশ হবে ভারত। আমেরিকা চায়নার পরেই ভারতের নাম আসবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা রাশিয়া বা জাপান, যারা এতদিন খুবই অগ্রণী ভূমিকা ছিল, তাদের কিন্তু আমরা পিছিয়ে দিয়েছি। এবং ভারতই প্রথম দেশ যে প্রথম সুযোগেই মঙ্গলে আপনার উপগ্রহ স্থাপন করতে পেরেছে এবং আমরা বিভিন্ন মিশনের মাধ্যমে কিছুদিন আগেই সাকসেসফুলি চাঁদেতে পাঠাতে সক্ষম হয়েছি। এবং আমাদের সামনে আরও প্রচুর মিশন আছে, যেরকম গগনযান 25-এর শেষের দিকে গগনযানের প্রথম মিশনটা হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে এটা একটু ডিলেড হচ্ছে। গগনযান মিশন 26-এ অবশ্যই হবে। 3টে আপনার টেস্ট মিশন হবে, প্রথমটাতে রোবট যাবে, তারপরে আরও 2টো রোবোটিক মিশন হবে, তারপরে আপনার ম্যান যাবে শুভাংশু শুক্লা এবং তার টিম 4 জন অলরেডি তারা ট্রেন্ড হয়ে গেছে। শুভাংশু নিজে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঘুরে এলো এবং রাকেশ শর্মার আন্ডারে তারা ট্রেনিং নিচ্ছেন। আপনি বললেন যে প্রথমে টেস্ট হবে, গগনযানের যে মিশন রয়েছে। অ্যাকচুয়ালি মিশনটা হওয়ার কথা ছিল 25-এর শেষে, আচ্ছা, কিন্তু বিভিন্ন কারণে মিশনটা একটু ডিলেড হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আসল মিশনটা পাঠানোর আগে আপনাকে অনেক রকমের টেস্ট করতে হবে। যেরকম কিছুদিন আগে আমরা টেস্ট করলাম যে মহাকাশে আমরা ডকিং আর আনডকিং। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্ষেত্রে যেটা হয় যে এখান থেকে একটা যান যায়, এবার সেই যানটা স্পেস স্টেশনের সাথে ডকিং করে, মানে দুটো ওখানে গিয়ে লেগে যাওয়ার পরে ওটাকে পুরোপুরি ভ্যাকিউম তৈরি করতে হয় যাতে কোনো রকম ওখান থেকে অক্সিজেন বেরিয়ে না যেতে পারে, পুরোপুরি সিল করতে হয় দরজাটা, তারপরে ওখান থেকে মানুষ যেতে পারে। এবং উল্টোটা ফেরার সময় তো অত স্পিডে স্পেস স্টেশনটা ঘুরছে, আমাদের এখান থেকে একটা যান গিয়ে ঠিক গায়ে জাস্ট লেগে গেল, তো ওটাকে ডকিং বলে। এবং উল্টোটা হওয়ার সময় আনডকিং। তো সেই ডকিংয়ের টেকনোলজিটা আমরা কিছুদিন আগেই আমরা প্র্যাকটিস করলাম এবং আমরা সাকসেসফুলি করেছি। তো এরকম আরও অনেক রকমের জিনিস আমাদেরকে আগে টেস্ট করে নিতে হবে মানুষকে পাঠানোর আগে। আর একটাই হচ্ছে যে নাভার সময়তে মানুষ যখন নামবে তখন ওটা বিশাল স্পিডে মাটিতে আসবে এবং সেটা ঝপ করে পড়বে সমুদ্রেতে। তো সেই নাবার ব্যাপারটাও টেস্ট করা হবে, সেটা এবছরেই হবে। আসল টেস্টটা করার আগে এই ছোটো ছোটো বিভিন্ন রকমের টেস্ট করে নেওয়া হচ্ছে, যাতে এটা পুরোপুরি সিকিউর ওয়েতে ইসরো করতে চাইছে। যেহেতু 4টে মানুষ যাবে, কোনো রকমে যাতে ফেল হওয়ার চান্স না থাকে। তো সেই জন্য আসল ম্যান্ড মিশনটার আগে আমরা 3টে রোবোটিক মিশন পাঠাবো। প্রথম মিশনে কী অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই কিছু অসুবিধা হবে কারণ আমরা প্রথমবার পাঠাবো, সেইগুলো আমরা রেকটিফাই করবো পরের 2টো মিশনে। তারপরে আমরা 4 নম্বর মিশনটা ম্যান মিশন হবে।
ইসরোর সাথে আরও যে মহাকাশ বিজ্ঞানের সাথে জড়িত যে বিভিন্ন সংস্থা তারা কাজ করছে, নাসাও কাজ করছে। নাসা, এসা, জাপানি এরা সবাই কাজ করছে। হ্যাঁ, খুব রিসেন্টলি আমরা যেটা দেখেছি নিসার, নাসা আর ইসরোর যে সিনথেটিক অ্যাপারচার রেডার। হ্যাঁ, এটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমাদের যে জিপিএস সিস্টেম, তো জিপিএস সিস্টেমের মাধ্যমে যে কোনো জায়গাতে আমরা পজিশন জানতে পারি এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে আমরা জানতে পারি। তো এটা নাসার হেল্প নিয়ে রিসেন্টলি আমরা নিসার তৈরি করলাম। এটা হচ্ছে জিপিএস এর মতোই, কিন্তু জিপিএস এর থেকে আরও বেশি ডিটেলসে আপনার দেবে, এবং এটা জিপিএস অল্টারনেটিভ। ধরুন যুদ্ধ যে কদিন লাগতে পারে, তো জিপিএস কেউ বন্ধ করে দিল, জিপিএস যার হাতে আছে যে স্যাটেলাইটগুলো, সে আপনাকে আর সিগন্যাল পাঠালো না। যেরকম রিসেন্টলি পাঠানকোটের পরে যে যুদ্ধটা হলো, তাতে বিদেশ থেকে কিন্তু খুব বেশি আমরা হেল্প পাইনি, আমাদের বন্ধু দেশই আমাদেরকে হেল্প দেয়নি, আমি নাম বলছি না। এখন আমাদের বিজ্ঞানে হচ্ছে যে আমরা আত্মনির্ভর হতে চাইছি। অন্য দেশের থেকে দরকারে আমরা জিনিসপত্র এখনও আমরা ইম্পোর্ট করছি বা টেকনোলজি, কিন্তু আমরা বুঝে গেছি যে আসল দরকারের সময়তে বন্ধু খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমরা বাকিদের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই টেকনোলজি তৈরি করতে চাইছি আমাদের জন্য যা যা দরকার, এবং আমরা অনেকটা করেও ফেলেছি। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি যে লঞ্চ ভেহিকেল, সেই ভেহিকেলগুলো রকেট নিয়ে যায়, সেই দিক দিয়ে ভারত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে। বর্তমানে এখন ভারতের কাছে কি লঞ্চ ভেহিকেল আছে ওয়ার্ল্ড ক্লাস যাকে বলা যায়? লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম কয়েক দশক আগে, তো আমাদের ডিপেন্ড করতে হতো অন্য অন্য দেশের উপরে। ফ্রেঞ্চ গুয়ানাতে প্রচুর $1,000,000 দিয়ে পেলোড পাঠাতে হতো, এবং তারা কয়েক $1,000,000 নিতেই তা নয়, তাদের প্রচুর বায়নাক্কা ছিল যে এই সময় না হলে হবে না, এই হবে না, এই হবে না, তারা আইডির শর্ত জুড়ে দিত। এখন কিন্তু আমার ঠিক উল্টো জায়গায়, আমরা নিজেদের পেলোড নিজেরা ওড়াচ্ছি তাই নয়, বাকি অনেক দেশের পেলোড আমরা উড়িয়ে দিচ্ছি। অনেক দেশের মধ্যে আমেরিকার নাম আছে, ইউরোপের বড় বড় দেশের নাম আছে। তারা দেখছে যে তাদের নিজস্ব সিস্টেম দিয়ে পেলোড আকাশে ওড়াতে যা খরচ হচ্ছে তার থেকে কম খরচে আমরা উড়িয়ে দিচ্ছি। ভারত আমরা করতে পারছি। তো সেই জন্য অনেকটা ডিস্টেন্স আমরা অলরেডি এগিয়ে এসেছি, এবং লং ওয়ে টু গো, আরও অনেক ডিস্টেন্স যাওয়া বাকি। আমরা খালি এখন জাস্ট ওয়ান অফ দ্য হর্স হয়ে থাকতে চাইছি না, যে রেসে অনেকে দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি পেছনের দিকে কোনো একটা দিকে। আমরা চাইছি না, আমরা চাইছি আমরা লিড রোল নিতে। আমেরিকা দৌড়াচ্ছে, আমেরিকা লিডে আছে কোনো জায়গায়, চায়না হয়তো লিড নিচ্ছে, আমরাও কিন্তু অনেক জায়গায় লিড নিচ্ছি। একটা কথা বলে রাখা দরকার যে সাকসেস রেট একটা স্পেস এজেন্সির সাফল্যের সাথে মিশন, তার হচ্ছে যে তার সাকসেস রেট কত। আমাদের একটা রকেট ছোঁড়ার সাকসেস রেট কিন্তু নাসা বা এসার থেকে বেশি। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা মিশন ছুঁড়ে ফেল হয়েছে, গিয়ে পৌঁছায়নি, খুব রেয়ারলি শুনবেন না তা বলছি না, কিন্তু আমাদের এখন অনেক হার্ডল পেরোতে হবে, অনেক জিনিস এখনও শেখা বাকি, কিন্তু আমরা ঠিক রাস্তায় আছি। রিসেন্টলি আমরা দেখলাম কয়েক সপ্তাহ আগেই LMV-3 রকেট একটা উপগ্রহ নিয়ে গেল। সেই উপগ্রহ কি কাজ করবে আগামী দিনে? LMV-3 যেটা নিয়ে গেল সেটা কিন্তু পেলোডটা 4,000 কিলোগ্রামের বেশি। তো 4,000 কিলোগ্রামের বেশি কেন নিয়ে যাওয়া দরকার? কারণ আমাদের স্বপ্ন কিন্তু শেষ নেই। আমাদের ইসরো পরপর অনেকগুলো টাইম লাইন আছে যেগুলো আমরা একটা একটা করে ফেলবো। গগনায়ন তো হবেই, কিন্তু আমরা নিজেরা স্পেস স্টেশন বানাতে চাইছি। মহাকাশে একটা স্পেস স্টেশন বানাতে প্রচুর মেটেরিয়াল, প্রচুর পেলোড আকাশে নিয়ে যেতে হবে। এখনকার যে এগুলো আছে PSLV, GSLV, সেইগুলো 1,000 কিলোগ্রাম অবধি আরামসে পৌঁছে দিতে চাই। 1,000 অনেক, কিন্তু 1,000ই আমরা থেমে থাকতে চাইছি না। আপনি যদি মানুষকে নিয়ে যেতে চান বা পরে যদি আপনি স্টেশন বানাতে চান, আপনাকে আরও বড় দরকার। তো সেই জন্য নতুন যে ভেহিকেলটা গেল সেটা 4,000 কিলোগ্রামের বেশি, সেটা পেলোড নিয়ে তারা সফলভাবে টেস্ট করলো। তো সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। গগনযানের সময় কি এই LMV-3 ব্যবহার করা হবে? LMV-3 ব্যবহার করা হবে। LMV-3 প্রযুক্তি কি পুরোটাই আমাদের দেশীয়? অলমোস্ট পুরোটা আমাদের দেশীয়। আমাদের আসল জায়গাতে লোকে বলছে হেল্প করছি, কিন্তু সত্যি কথা বলতে যে খুব বেশি হেল্প করছে তাও নয়। বেশিরভাগ জায়গাতে ওই হ্যান্ডশেক অবধি থেমে থাকছে, কারণ এই ধরনের টেকনোলজি কেউ সহজে দেয় না। আমরাও যে কাউকে দিয়ে দেবো তাও নয়। সূর্যর কোর বা তার যে বিভিন্ন লেয়ারগুলো থাকে সেটাকে পর্যবেক্ষণ করার জন্য বোধহয় নাসার সাথে, আদিত্য L1, নাসার সাথে ইসরোর একটা কোলাবোরেশন এই মুহূর্তে বোধহয় চলছে। তো সেটা আগামী দিনে ভারতবাসীকে কি লাভ দিতে পারে বা সারা পৃথিবীর মানুষরা কেউ উপকৃত হতে? আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে সূর্য, এবং আমাদের গ্রহের প্রাণ অনেকাংশে সূর্যের উপর নির্ভরশীল। পৃথিবীতে প্রাণ আছে সূর্যের জন্য, কিন্তু উল্টোটাও হতে পারে, পৃথিবীতে একদিন প্রাণ নাও থাকতে পারে যদি সূর্য ঠিকমতো বিহেভ না করে। যেমন যদি সূর্যের রেডিয়েশন হঠাৎ করে বেড়ে যায়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাটমসফিয়ার ভ্যানিশ হয়ে যেতে পারে এবং আমরা ভালনারেবল হতে পারি। তো সেই ক্ষেত্রে এই ঘটনাটা যদি হয়, তো সূর্য থেকে প্রায় ম্যাটার নিঃসৃত হয়, যেটা অরোরার মাধ্যমে আমরা দেখতে পাই যে মেরুর কাছাকাছি। তো সেই ম্যাটারগুলো পোল বরাবর মেরুর কাছে গিয়ে ঢোকে, সেটা আকাশে সুন্দর হয়। তো যদি সূর্যতে কিছু ঘটনা ঘটে যেটা ভালো নয়,
তো তাহলে যদি কাছে আপনার স্পেস স্টেশন থাকে যে অনবরত সূর্যকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, তো সে সাথে সাথে যদি আমাদেরকে খবর পাঠাতে পারে তাহলে উই ক্যান টেক প্রিকশন, আমরা প্রিকশন নিতে পারি। পুরোপুরি অ্যাটমসফিয়ার ভ্যানিশ হয়ে যাওয়াটা এক্সট্রিম কেস, কিন্তু সূর্যতে সৌরঝড় বা ফ্লেয়ার প্রায়ই হয়। তো সেই ক্ষেত্রে স্যাটেলাইটগুলোর সেফটি ব্যাপার আছে এবং আরও অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জায়গাতে আমরা রাইট স্টেপ নিতে পারি যদি আমরা আগে থেকে জানি। তো সেটা এল পয়েন্টে মানে সূর্যের খুব কাছে আদিত্য L1 আছে এবং সেটা খুব সুন্দর কাজ করছে, ডাটা দিয়ে যাচ্ছে। তো সেটা আমরা 24/7 সূর্যকে পর্যবেক্ষণ করছি এখন সূর্যের পাশে বসে। শান্তি বিল পার্লামেন্টে পাস হয়েছে, তো শান্তি বিলে নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করার একটা প্রভিশন রয়েছে, এর আগেও বিল ছিল। আগামী দিনে পারমাণবিক শক্তির ভবিষ্যৎ কতখানি? আমাদের প্রেজেন্ট শক্তি উৎস হচ্ছে যেটা ফসিল নির্ভর, সেইটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি যে আর কয়েক দশকের মধ্যে কয়লা বা তেল থাকবে না আমাদের। তার জন্য আমাদেরকে অল্টারনেটিভ এনার্জির দিকে আস্তে আস্তে যেতে হবে। তো এই মুহূর্তে আমাদের দেশে পারমাণবিক এনার্জি খুব বেশি ব্যবহার করা হয় না। তো পারমাণবিক এনার্জি মোটের ওপর 8 মেগাওয়াট মতো বছর তৈরি করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে 47 সালের মধ্যে ওটাকে 1000 মেগাওয়াট করা, যেহেতু তখন আপনার ফসিল প্রায় শেষ হয়ে যাবে, যেটুকু থাকবে খালি শক্তিধর কয়েকটা দেশের কাছে থাকবে, দাম প্রচুর বেড়ে যাবে। এবং অল্টারনেটিভ এনার্জি বলা যত সহজ, অল্টারনেটিভ এনার্জি সৌরশক্তি দিয়ে সব কিছু তো চলছে না, তার অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু আমরা 47-এর জন্য এখন থেকেই আমরা ভাবছি। এই যে শান্তি বিলের কথা বললেন, এইখানে পুরো সিস্টেমটাকে নতুন করে সাজানো হচ্ছে। এই শান্তি বিলের মেন হচ্ছে যে প্রাইভেট প্লেয়ার যারা আছে তারাও কিন্তু এখন লাইসেন্স পাবে এবং অ্যাটমিক পাওয়ারের জন্য তারাও পরমাণু কেন্দ্র তৈরি করতে পারবে। এবং রেগুলেশনের পুরো ব্যাপারটা এটা এক্স্যাক্টলি কী হবে এটা ওয়েল ডিফাইন করা হয়েছে। আগে একাধিক জায়গায় যেতে হতো এবং সেখানে আপনার রেগুলেটর ছিল, প্রাইভেট প্লেয়ারদের পারমিশন দেওয়াই হতো না। কিন্তু নতুন যে বিলটা পাস হয়েছে প্রাইভেট প্লেয়ারদেরও পারমিশন দেওয়া হবে এবং আমার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা অনেক বেশি এফিসিয়েন্ট হবে এবং ভবিষ্যতে এই এনার্জি আরও বেশি তৈরি করার ক্ষেত্রে এটা সহজ হবে। ক্রিটিক্যাল মিনারেল যে একটা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, বলা হয় যে চিপ মেকিংয়েও এটার ব্যবহার হয়। তো ক্রিটিক্যাল মিনারেল উৎস কি? ক্রিটিক্যাল মিনারেল মেনলি আসে আপনার বিভিন্ন ধরনের মাটি থেকে। যেরকম কিছুদিন আগে লিথিয়ামের একটা অনেকটা উৎস পাওয়া গেল কাশ্মীরের থেকে। ভারতে বিভিন্ন জায়গায় ক্রিটিক্যাল মিনারেল আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যেহেতু চায়না বা এর থেকে সহজেই পেয়ে যেতাম, আমরা এই ব্যাপারটা নিয়ে অতটা করিনি। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে ওয়ান ক্যান ওপেনাইজ দিস ক্রিটিক্যাল মিনারেলস অলসো, মানে চায়না হঠাৎ করে বলতে পারে আমি আর দেবো না। হ্যাঁ, দেখাও যাচ্ছে যে চায়না বন্ধ করে আমাদের জন্য করে দিয়েছিল, আবার একটু খুলেছে, বাট দাম পাম গেছি। বাট আমরা বুঝতে পারছি যে কালকে নাও দিতে পারে। ভবিষ্যতে যে এটা হচ্ছে যে পুরোটাই ইলেকট্রনিক্স নির্ভর, কম্পিউটার নির্ভর। তো যদি আমার কাছে ইলেকট্রনিক্স না থাকে তাহলে আমি পিছিয়ে যাবো, আমি দাঁড়িয়ে পড়বো। সব যন্ত্রপাতি ইলেকট্রনিক্সের দ্বারা চালিত হবে। ইলেকট্রনিক্সের যে চিপস বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পুরোটারই যে মেন ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল। আমাদের দেশে ক্রিটিক্যাল মিনারেলের নতুন নতুন উৎস খুঁজে বার করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এগুলো খোঁজা হচ্ছে। 1, 2 হচ্ছে যে অলরেডি ক্রিটিক্যাল মিনারেল দিয়ে আমরা যে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স জিনিস তৈরি করছি, সেই ইলেকট্রনিক্স জিনিসের মধ্যেও তো আপনার ক্রিটিক্যাল মিনারেল আছে। তো সেইটাকে রিসাইকেল করা হচ্ছে, সেটাকে রিসাইকেলের মাধ্যমে সেটার মধ্যে থেকেও আবার ওটা এক্সট্রাক্ট করা হচ্ছে, করে সেটা রিইউজ করার একটা প্ল্যান হচ্ছে। আমাদের দেশ কোথাও না কোথাও আছে, মাটির তলায় আছে, সমুদ্রের তলায় আছে। সমুদ্রের নিচে যেটা থাকে ওগুলোকে মনে হয় নডিউল বলে বোধহয়। তো সেগুলো বের করে আনার যথেষ্ট টেকনোলজি কি আমাদের আছে? প্রথমে খুঁজে বার করতে হবে কোথায় আছেন, সেটা আমরা অলরেডি চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে সার্চ চলছে। যেরকম আরাবল্লী পর্বতে একটা কন্ট্রোভার্সি চলছে, তো সেটা উচিত কি উচিত নয় সেটা পরের ব্যাপার, কিন্তু সেখানেও আমাদের মাটির ওপরেও অনেক জায়গাতে আছে। আগামী দিনে চিপ মেকিংয়ে ভারত কি স্বাবলম্বী হতে পারবে? বর্তমান ভারত চিপ মেকিংয়ের ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে আছে। তার কারণ হচ্ছে যে আমাদের সেমিকন্ডাক্টর পুরো ইন্ডাস্ট্রিটাই আমরা মূলত চায়না ডিপেন্ডেন্ট, সারা পৃথিবী চায়না ডিপেন্ডেন্ট। কিছু কিছু ক্ষেত্রে তাইওয়ান বা থাইল্যান্ড থেকেও আসে, আমরা নিজেরা বানাই না বললে চলে। রিসেন্টলি আমরা এটা নিয়ে উদ্যোগ শুরু করেছি। কয়েকদিন আগে মোদিজিকে আমাদের নিজস্ব তৈরি চিপ বানিয়ে বিক্রম 32 বিট বানিয়ে দেওয়া হলো। 3 ন্যানোমিটার মানে ক্ষুদ্র সাইজের চিপ নিজেরা তৈরি করার আমরা উদ্যোগ নিয়েছি এবং 1 দশকের মধ্যে আমরা ওয়ান অফ দ্য লিডার হতে চাইছি। আমরা বাইরে থেকে বড় করা বন্ধ করতে চাইছি তা নয়, আমরা চাইছি যে সারা পৃথিবী যেমন চায়নার উপর ডিপেন্ডেন্ট আছে, যে আমরাও ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার হই, যাতে পৃথিবী আমাদের থেকে কেনে। তো সেই দিকে সরকার অলরেডি বাজেট অ্যালোকেট করেছে একটা গুড অ্যামাউন্ট, তো সেই দিকে কাজ চলছে। আলোচনার অনেক কিছু বাকি রয়েছে। আপনি আকাশবাণীকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়, অনেক অনেক ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা।
মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।